এটা আপনি চমৎকার একটা নজির উপস্থাপন করেছেন নিশ্চয়ই। যেমনটি আপনি বললেন যে আসলে বেঁচে যাওয়া টাকা আপনি আবার স্টাইপেন্ড দিয়ে শিক্ষার্থীদের আসছি। মাঝে স্টাইপেন্ড আকারে দিয়ে আসছেন। নট অনলি দ্যাট, ধর্মীয় রিলিজিয়াস হারমোনির ক্ষেত্রে এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন সম্ভ্রান্ত হিন্দুর ছেলে, তার বাবা সিলেট বারের মেম্বার পূর্ণেতু কুমার রায়, আমাদের ম্যাথমেটিক্সের ফার্স্ট বয়, হ্যাঁ, হ্যাঁ। তাকে আমরা নমিনেশন দেই এবং সাকসেসফুলি হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠানাদি সে সুন্দরভাবে করে চাকসুর সহযোগিতায়। পরের বার নমিনেশন দিয়েছিলাম আমরা, এরপরে যে ইলেকশনটা হতে পারেনি, সুকুমল বড়ুয়া বৌদ্ধবিহার সমিতির বাংলাদেশের প্রেসিডেন্ট, হ্যাঁ, হ্যাঁ। তিনি বর্তমানে বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার ছিলেন জাতীয়তাবাদী দলের, আচ্ছা। মানে এখনও আছেন। তো রিলিজিয়াস হারমোনির এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। আমরা বিশ্বাস করি যারা নাগরিক, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নাগরিক। কাজে বিশ্ববিদ্যালয়ের সব ফেসিলিটি প্রতিটি ছাত্রছাত্রী যেভাবে পাবে তারাও পাবে। কাজে আমরা সেখানে হারমোনিয়াস রিলেশনও দেখেছি, ধর্মীয় রিলেশনও দেখেছি এবং এটা এস্টাবলিশ করতে আমরা সক্ষম হয়েছি এবং এটা এখনও উজ্জ্বলভাবে লেখা আছে চাকসুর ইতিহাসে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এবং এই যে ঘটনাটি আপনি চাকসুতে আপনি যেমন ধর্মীয় সম্প্রীতির নজির স্থাপন করেছেন, সেটি কিন্তু আজকের প্রেক্ষাপটে আপনার নির্বাচনী আসনেও কিন্তু একটা প্রভাব নিশ্চয়ই পড়বে বলে আমি বিশ্বাস করি। কারণ আপনার নির্বাচনী আসনে সেখানে একটা বড় অংশ রয়েছে হাজারীবাগে, জি যারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। জি জি। আপনাদের চাকসু নির্বাচনের যে মেয়াদকাল ছিল 1980 এবং 81-র কথা আপনি যেমনটি বললেন যে এর পরে নির্বাচনটি হয়নি। আমরা দেখলাম সম্প্রতি যে নির্বাচন হলো, ইব্রাহিম রনি যেখানে ভিপি পদে নির্বাচিত হয়েছে বিপুল ভোটে। আপনার সময় থেকে সেই 80-81 থেকে 2025 একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির আর কখনো চাকসুতে আসতে পারে নাই। এই গ্যাপটা কেন? অ্যাকচুয়ালি 2089 সালে একটা নির্বাচন হয়েছিল, শিবির সেখানে প্যানেল দিয়েছিল, হামিদ মনসুর হামিদ প্যানেল। সর্বদলীয় প্যানেল হওয়ার কারণে তারা দলীয়ভাবে উইন করলো, তারা প্র্যাকটিক্যালি তারা দলীয় অস্তিত্বকে তারা বিলীন দিয়ে এক হয়েছে শিবিরের বিরুদ্ধে। আচ্ছা। কাজেই শিবির সে অর্থে হারে নাই, ভোটের রাজনীতিতে তারা কম বেশি ভোট পেয়েছে, কিন্তু সাধারণ ছাত্রদের ভালোবাসার বিবেচনায় শিবিরের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা ছিল, যার জন্য এই সর্বশেষ মুহূর্ত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির তার সম্মানের সাথে পজিশন নিয়েছিল। একটাই নির্বাচন হয়েছে, আচ্ছা। এরপরে আর কোনো ইলেকশন হয়নি। এরপর আপনি পেশাগত জীবনে চলে আসলেন। আমি পরবর্তী সময়ে ঢাকা চলে আসি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে LLB ডিগ্রি অর্জন করি এবং কিছুদিন প্রাইভেট জব করি। এরপরে আমি আইন পেশায় নিয়োজিত হই এবং প্রথমে ঢাকা বারের মেম্বার হই, পরে সুপ্রিম কোর্ট বারের মেম্বার হই। আমি নিয়মিত একজন প্র্যাকটিশনার এবং এই পেশাতেই আমি এখন ব্যাপৃত আছি। জসিম ভাই, আপনি যখন চাকসুতে ভিপি পদে নির্বাচিত হলেন, তখন কি আপনার মধ্যে কোনো একটা প্রতিশোধ স্পৃহা কাজ করে নাই? যেহেতু মাত্র কিছুদিন আগেই তারা আপনাদেরকে আপনাদের থাকা জায়গাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। সেই জায়গাতে একটা প্রতিশোধ নেবার একটা মানসিকতা, যেটা আমাদের হিউম্যান নেচার আসলে, সেই জিনিসটা কি কাজ করে নাই? হ্যাঁ, অবশ্যই সেটা কাজ করেছে। তবে আমার চেয়ে বেশি উত্তেজিত ছিল আমার জনশক্তি, যারা সাফার করছে, আহত হয়েছে, জি, জি। তাদের বই পুস্তক সার্টিফিকেট সব কিছুই পড়াই দিয়েছে। তাদের মধ্যে এই ক্ষোভটা ছিল সবচেয়ে বেশি এবং সাধারণ ছেলেরাও এই ক্ষোভকে সমর্থন করেছে যেন এটা লিগাল। কিন্তু আল্লাহ রসুলের জিন্দিগির দিকে যখন তাকাই, ইসলাম বিজয়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে একটা জেনারেল অ্যামনিস্টি ঘোষণা করছেন, মাফ করে দিয়েছেন দুশমনদেরকে। বৃহত্তর ব্লাডশেড, সংঘাত সংঘর্ষ এড়ানোর জন্য সম্প্রীতির স্বার্থে আল্লাহ রসুল যেটা করছেন, এটা আমাদের খুব দাগ কাটছে। যার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের জন্যে, শান্তিপূর্ণভাবে লেখাপড়ার পরিবেশ ঠিক রাখার জন্যে এবং অল্প কয়েকজন অপরাধীর কারণে সাধারণ ছাত্ররা যেন সাফার না করে, সেই স্বার্থে আমরা সংঘাতের পথ পরিহার করি এবং জেনারেলি আমরা এই মনের থেকে তাদের ক্ষমা করে দেই এবং এটা ডিক্লেয়ারই করি, আমরা ক্ষমা করে দিলাম
বিশ্ববিদ্যালয়ের শান্তির জন্যে, সাধারণ ছেলেদের লেখাপড়া এনভায়রনমেন্টের জন্য হ্যাম্পার নয় সেই জন্যে, এবং ইসলামের মহত্ব শিক্ষা সেই কারণে। যদি তোমরা এই মহত্বকে গ্রহণ করো গ্ল্যাডলি, লেখাপড়া করে এখান থেকে ডিগ্রি নিতে আর কোনো বাধা নেই। কিন্তু যদি তারপরেও তোমরা অন্যায় কাজ করো, তাহলে আমরা কিন্তু কঠোরভাবে তা মোকাবেলা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্ষমা সাধারণ ছেলেরা অ্যাপ্রিসিয়েট করেছে, ওরাও কিছুটা এখান থেকে লেসন নিয়েছে। আর ডিউরিং দিস পিরিয়ড আর কোনো রকমের ইনঅ্যাক্টিভিটি করে নাই। যদিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে সমালোচনা এই জাতীয় কাজ হয়েছে, কিন্তু সশস্ত্রভাবে হামলা করে নির্মূল করে দেওয়ার জন্য যে তাদের পরিকল্পনা, এই পথে তারা আর আগায় নাই। এবং অনেক সাধারণ ছেলে এটা অ্যাপ্রিসিয়েট করেছে, শিক্ষকরা অ্যাপ্রিসিয়েট করেছেন, কর্মচারীরা, অফিসার্স অ্যাসোসিয়েশন লোকেরা আমাকে এসে তারা অ্যাপ্রিসিয়েট করেছে, সেলিব্রেট করছে। বিশ্ববিদ্যালয়টা শান্তি ফিরিয়ে দিলেন। এটা অশান্তি আমরা অপেক্ষা করছিলাম, যেটা যে কোনো রকম একটা ভায়োলেন্স হতে পারে। আলহামদুলিল্লাহ এটা সুফল আমরা পেয়েছি, এবং আল্লাহ আখেরাতে আমাদেরকে যাজা দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার এই পেশায় আপনি এখন পর্যন্ত লড়েছেন, ফাইট করেছেন, এমন সবচাইতে মানে ইন্টারেস্টিং কোনো গল্প কি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? যে দুইটা গল্প তো শেয়ার করার মতোই। একটা হচ্ছে আমি লাস্ট 21 ইয়ার্স সৌদি এমবেসি লিগাল অ্যাডভাইজার ছিলাম, বাংলাদেশের রাজ্যিক দূতাবাস, তার লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম। এই সময়ের মধ্যে ডিপ্লোম্যাট খালাফ মার্ডার হয়। জি। এবং এই মার্ডার কেসের কারণে বাংলাদেশের উপর একটা ব্লেম আসে সৌদি মানে রাজ পরিবার থেকে, সরকার থেকে, যে তার ডিপ্লোম্যাটকে হত্যা করা হয়েছে। এবং খুব ক্রুশিয়াল পজিশন হয়ে যায় বাংলাদেশের। জি। তখন অ্যাম্বাসেডর ছিলেন মিস্টার বোসাইরি। তো আমার জন্য চ্যালেঞ্জিং ছিল এই সিচুয়েশন ওভারকাম করা, কারণ এখানে বাংলাদেশের ইমেজের প্রশ্ন। আমার 30 লক্ষ নাগরিক সৌদি আরবে চাকরি করে, হ্যাঁ, এবং সরকার এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে যেই দেশ আমার ডিপ্লোম্যাটকে নিরাপত্তা দিতে পারে না, সেই দেশের সাথে আমার রিলেশন তো স্বাভাবিক হওয়ার কোনো কারণ নেই। এবং বিভিন্ন মিডিয়ায় এর প্রচার এমনভাবে হয়েছে, পরবর্তী সময়ে আমি রাত দিন খেটে এটা আন্ডারস্ট্যান্ডিং বুঝার চেয়েছি, এটা ইনসিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা, এটা দেশের মানুষের অভিপ্রায় নয়, এটা ইনসিডেন্ট। জি। খালাফ মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, সেখানেই সন্ত্রাসীরা, ছিনতাইকারীরা তার কাছে টাকা পাবে মনে করে তাকে হত্যা করছে। আমি এই মামলাটা পুরাটা রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের সাথে লড়াই করেছি। দীর্ঘদিন পর্যন্ত এই মামলা লড়াই হয়েছে। নিম্ন আদালতে আমরা উইন করেছি, উচ্চ আদালতও উইন করেছে, আপিলে শাস্তি হয়েছে কয়েকজনের যারা মার্ডার করেছে, এবং সরকার শান্ত হয়েছে সৌদি গভর্নমেন্ট যে না, তার খুনিদের বিচার হয়েছে। ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ইস্যু। আরও এরকম প্রাইভেট ইস্যু আছে, কোম্পানি ম্যাটার আছে, সেগুলির অভিজ্ঞতা তো তিক্ত। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট আমেরিকা করতে আসছিল, আচ্ছা, সোলার পাওয়ার। সেই সোলার পাওয়ার প্ল্যান্ট কক্সবাজারের 1000 একর জায়গা নিয়ে তারা উদ্যোগ নেয় করার জন্য। আমার ল ফার্ম জসিমউদ্দিন সরকার অ্যাসোসিয়েটস এটার অ্যাপয়েন্টেড ল ফার্ম ছিল। সান এডিসন হচ্ছে আমেরিকান কোম্পানি, বাংলাদেশে জয়েন্ট কোলাবোরেশন তারা করতে আসছিল। 1000 একর জমি অ্যাকোয়ার করা ছোটোখাটো ঘটনা না, অনেক বড় ঘটনা। টেকনা হয়েছিল প্রজেক্ট এরিয়া, 200 মেগাওয়াট সোলার পাওয়ার। ডিপিডিসি, ল্যান্ড মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট, অনেক ইস্যু আছে। তো আমরা সেসব ইস্যুকে অ্যাড্রেস করেছি, সহযোগিতা করেছি, এবং এখানেও অনেক ব্যাক পেতে হয়েছে। ল্যান্ড মিনিস্ট্রির অ্যাপ্রুভাল পাওয়া, ডিপিডিসির অ্যাপ্রুভাল পাওয়া, এবং লোকাল ডিস্ট্রিক্ট কমিশনের অ্যাপ্রুভাল পাওয়া, ল্যান্ড অ্যাকুইজিশনে যে সমস্ত লোকাল পলিটিক্যাল এলিট আছে, আপনারা জানেন সে এলাকাটা বিশেষ দল নিয়ন্ত্রণ করত, সেখানে ভূমিকা রাখা তো খুব টাফ হয়েছে। তো দিনের শেষে কিন্তু আমরা প্রায় অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। তো সেখানে বার্মা থেকে রোহিঙ্গারা আসার পর পরবর্তী সময়ে প্রজেক্টটাকে অ্যাবেন্ডন ঘোষণা করে। এরকম আরও অনেক লিডিং মামলা আছে, যে মামলাগুলি আমার এখনও মনে হয় যে আমি উইথ স্যাটিসফ্যাকশন কাজগুলি করতে পারছি।